মহীশূর সাম্রাজ্যে আছে। ভালো করে স্যার বলবো। বলছে মহীশূর সাম্রাজ্য বোঝার আগে একটু একটু প্রিভিয়াস হিস্ট্রিতে যায়। মহীশূর সাম্রাজ্য ছিল কোথায়? আমি যদি আমি ওর জিওগ্রাফিক্যাল লোকেশন দেখতে চাই, এই জায়গাতে মারাঠারা ছিল, এই জায়গাতে মারাঠারা ছিল, স্যার তার পাশে নিজাম ছিল, হায়দ্রাবাদের নিজাম আছে, ঠিক তার নিচে আছে মহীশূর সাম্রাজ্য। এইরকম একটা লোকেশনে মহীশূর সাম্রাজ্য। বলছে এই মহীশূর সাম্রাজ্যের ইতিহাস বোঝার জন্য আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে বলতে যখন আমরা মিডিয়ামের হিস্ট্রি পড়বো, এই একটা সময় পড়বো আমরা, এই আধুনিক যুগ যখন শেষ হয়ে যাবে প্রাচীন ভারতের ইতিহাস পড়বো, প্রাচীন ভারতের ইতিহাস শেষ হলে মধ্যযুগের ইতিহাস পড়বো। তো মধ্যযুগের ইতিহাস যখন পড়তে যাবো, এই যে মোহাম্মদ বিন তুগলকের কথা বলবো, তুগলক বলছে মোহাম্মদ বিন তুগলকের সময় সাউথ ইন্ডিয়াতে একটা একটা বংশের উদ্ভব হইল 1399 সালে বিজয়নগর সাম্রাজ্য। এই বিজয়নগর সাম্রাজ্যের সাথে জড়িত হচ্ছে মহীশূর সাম্রাজ্য। এই মহীশূর সাম্রাজ্যের প্রাচীন ইতিহাস বিজয়নগরের সঙ্গে। বিজয়নগরকে এখন আর বলছি না, আমরা বিজয়নগর যখন পড়বো তখন বলবো কে প্রতিষ্ঠা করে, তখন আলোচনা। এখন আমাদের মহীশূর সাম্রাজ্যের এই রিলেটেড বিজয়নগর থেকে মহীশূরের উদ্ভব কিভাবে হলো এটা এখানে আলোচনা হচ্ছে। দেখো 1399 সাল, 1399 সাল বিজয়নগর সাম্রাজ্যের উদ্ভব হয়েছে। 1399 বলো মাইক না, ও আচ্ছা। 1399 সাল বিজয়নগর সাম্রাজ্যের উদ্ভব হয়েছিল 1399 সালে। বলছে এই 1399 সাল থেকে শুরু করে 1565, ভালো করে শুনবে স্যার, বিজয়নগর সাম্রাজ্যের উদ্ভব আরো আগে হয়েছে। 1399 থেকে শুরু করে 1565 সাল পর্যন্ত, 1565 সাল পর্যন্ত এই বিজয়নগরের আন্ডারে একটা ডিনাস্টি, একটা বংশ ছিল যার নাম ওদিয়ার বংশ, ওদিয়ার ডিনাস্টি। এরই আন্ডারে একটা বংশ ছিল ওদিয়ার ডিনাস্টি। এই ওদিয়ার ডিনাস্টি রিপোর্ট করতো বিজয়নগরকে, মানে এই বিজয়নগর টোটাল সাম্রাজ্য, এই বিজয়নগর সাম্রাজ্যের আন্ডারে একটা বংশ হচ্ছে ওদিয়ার বংশ। এই ওদিয়ার বংশ রিপোর্ট করতো কাকে? বিজয়নগরকে, মানে বিজয়নগরের অধীনে ওরা ছিল। ওদিয়ারটা কত থেকে কত সাল? 1399 থেকে 1565 সাল পর্যন্ত এরা এই জায়গাতেই ছিল, মানে এদেরকে বিজয়নগরকে এরা রিপোর্ট করতো, বিজয়নগরকে এরা রিপোর্ট করতো। তো স্যার 1565 এই সালটা কেন ইম্পর্টেন্ট? 1565-তে এমন কি ঘটনা ঘটলো যার জন্য টোটাল সিচুয়েশনটা চেঞ্জ হলো? বলছে হ্যাঁ চেঞ্জ হলো। 1565 সালে স্যার একটা যুদ্ধ হয়েছিল, তালিকোটের যুদ্ধ, ব্যাটেল অফ তালিকোট। এটাও আমরা যখন বিজয়নগর পড়বো তখন পড়বো, ঠিক আছে। 1565 সালে একটা যুদ্ধ হলো, তালিকোটের যুদ্ধ হলো। রামারায় ছিল তখন বিজয়নগরের রাজা। এই রামারায়কে পরাজিত করলো সাউথ ইন্ডিয়ার বেশ কিছু ডেকানের কিছু রাজা একত্রিতভাবে। যেহেতু বিজয়নগর সাম্রাজ্য একদম ফুলে ফেপে উঠছিল, হাম্পি, বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি, একদম সাংস্কৃতিক ঐশ্বর্য, টাকা পয়সা সব দিক থেকে সমৃদ্ধ ছিল হাম্পি। এবার হাম্পি যখন ফুলে ফেপে উঠছে, ডেকান যারা সাম্রাজ্যে যারা ছিল, ডেকান একদম সাউথে অন্যান্য যারা রাজা ছিল, ওরা একত্রিত হয়ে বিজয়নগরকে হারানোর জন্য লেগে পড়লো। তো বিজয়নগরকে এই 1565 সালে তোমার হচ্ছে গিয়ে রামারায়কে পরাজিত করলো ডেকান সাম্রাজ্যে যারা ছিল তারা। তো যখনই বিজয়নগর পরাজিত হয়ে গেল 1565 সালে, পরাজিত হয়ে গেল, তো যখনই পরাজিত হয়ে গেল ওরা একটু কমজোর হলো। এই কমজোরের সুযোগ নিয়ে এই ওদিয়ার ডিনাস্টি বললো আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা বিজয়নগরকে আর রিপোর্ট করবো না, আমরা এখন থেকে স্বাধীনভাবে থাকবো। বুঝতে পারলে সিচুয়েশন? বিজয়নগরের আন্ডারে 1399 থেকে 1565 সাল পর্যন্ত এই ওদিয়ার ডিনাস্টি বিজয়নগরকে রিপোর্ট করতো।
কিন্তু 1565 সালে ব্যাটেল অফ তালিকট যখন হয়ে গেল, ব্যাটেল অফ তালিকটে যখন রামারায় যখন পরাজিত হয়ে গেল, যখন পরাজিত হয়ে গেলেন, যখন পরাজিত হবার পর যখন ডেকান সাম্রাজ্য মাথা চাড়া দিল, বিজয়নগরকে হারিয়ে দিল, একটা নিজেদের মধ্যে কোলাহল ব্যাপার, আমি পরাজিত হয়ে গেছি, একটা সাম্রাজ্যের একটা আমার শক্তির অবসান ঘটেছে। এই সুযোগটাকে ব্যবহার করে ওয়াদিয়ার ডিনাস্টি যে এতদিন বিজয়নগরকে রিপোর্ট করতো, ও বললো আমরা আর বিজয়নগরকে রিপোর্ট করবো না, এবার থেকে আমরা হচ্ছে স্বাধীন। এখান থেকে শুরু হলো 1565 থেকে শুরু হলো ওয়াদিয়ার ডিনাস্টির স্বাধীনতার ইন্ডিপেন্ডেন্টের ঘটনা। 1565 থেকে শুরু করে 1761 সাল পর্যন্ত, এই সাল পর্যন্ত ওদিয়ার বললো, এই ওদিয়ার ডিনাস্টি যে এতদিন বিজয়নগরকে রিপোর্ট করতে বললো যে আমরা স্বাধীন, এরা স্বাধীনভাবে চালাতে লাগলো 1761 সাল পর্যন্ত। এবার আবার দাঁড়ালো 1761 সালে, তাহলে কিছু একটা গুরুত্ব আছে। 1761 কেন? বলছে হ্যাঁ, 1761 সালে আর একটা ঘটনা ঘটলো। বলছে এই যে সালটা একটু ভালো করে লক্ষ্য করো স্যার, আমরা আগের দিন যখন মারাঠা পড়ছিলাম, বালাজি বিশ্বনাথের কথা যখন বলেছিলাম না, এই 1761 সালেই পানিপথে তৃতীয় যুদ্ধ হয়, আহমেদ শাহ আবদালি ভারত আক্রমণ করে, পড়েছিলাম তো আগের দিন। তো এই যখন দেখো আহমেদ শাহ আবদালি যখন ভারত আক্রমণ করলো, আবার কিন্তু টোটাল জিনিসটা নড়বড়ে হয়ে গেল। টোটাল যে শৃঙ্খলটা ছিল ভারতবর্ষের, টোটাল শৃঙ্খলটা আবার নড়বড়ে হয়ে গেল। তো এই জায়গাতে ওদিয়ার ডিনাস্টির শেষ যে রাজা ছিল, এই সময় যে রাজা ছিল চিক্কা, এগুলো সব ম্যাটেরিয়ালে নাই, ঠিক আছে, পরে বাড়িতে গিয়ে যখন রেকর্ডিং দেখবে একটু নোট ডাউন করে নেবে। চিক্কা ছিল তখন শেষ রাজা ওয়াদিয়ার ডিনাস্টি। এ দুর্বল রাজা ছিল, দুর্বল রাজা। এর সময় যখন দেখলো এদিকে তোমার আহমেদ শাহ আবদালি আক্রমণ করে দিয়েছে, এ আরো দুর্বল হয়ে গেল। 1764 সাল, এর পরে দেখো বক্সারের যুদ্ধ, বেঙ্গলে বক্সারের যুদ্ধ লেগে গেছে, মানে গোটা ভারত জুড়ে একটা অরাজকতা চলছে, বেঙ্গলে বক্সারের যুদ্ধ চলছে, এদিকে আহমেদ শাহ আবদালি আক্রমণ করে দিয়েছে, মানে টোটাল সিস্টেমটা আবার নড়বড়ে হয়ে গেছে। ঠিক আছে, আহমেদ শাহ আবদালি আক্রমণ করেছে, মারাঠারা পরাজিত হয়ে গেছে, একটা মানে জগা খিচুড়ি ব্যাপার। তো এই সময় আরেকজন রুলার এই ওদিয়ার ডিনাস্টির আন্ডারেই ছিল, যে বললো যে না, এবার সময় এসছে আমার নিজের কৃতিত্ব প্রতিষ্ঠাতা করার। এই যে রুলারটা, তারই নাম হচ্ছে হায়দার আলী। এই 1761 সালে আর একজন রুলার যে মাথাচাড়া দিয়ে দাঁড়ালো, এটা মুছে দিলাম, আচ্ছা এখান থেকে গল্প শুরু হলো স্যার হায়দার আলী। বলছে হায়দার আলীর গল্প কি, দেখো হায়দার আলী এতদিন পর্যন্ত ওদিয়ার ডিনাস্টির আন্ডারেই ছিল। ওদিয়ার ডিনাস্টির একজন মানে খুব ভালো মাপের অশ্বরোহী, ঘোড়া চালক, সেনাপতি ছিল। ঠিক আছে, হায়দার আলী দেখলো চিক্কা দুর্বল হয়ে গেছে, ঠিক আছে, এটাই একটা সুযোগ, বিভিন্ন আক্রমণ হয়ে আছে, এখন ওদিয়ার ডিনাস্টিটা নরম হয়ে গেছে, বলছি এখনই সুযোগ, আমি নিজের একটা প্রতিভা, আমার নিজের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করি। তো এখান থেকে হায়দার আলী মাথা চাড়া দিয়ে দাঁড়ানো শুরু করলো। ঠিক আছে, এখান থেকে শুরু হলো মহীশূর সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হওয়ার ইতিহাস। এতদিন ওদিয়ার ডিনাস্টি ছিল, ওদিয়ার বংশ ছিল, এখান থেকে মহীশূর সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার একটা ইতিহাস শুরু হলো। এই হায়দার আলী যখন, এবার হায়দার আলী দেখো সিংহাসনে হায়দার আলী কিন্তু কখনোই বসেনি। অ্যাকচুয়ালি হায়দার আলী নিজের মানে কি বলবো, এটা হয় না যে মানে সিংহাসনে বসেনি, কিন্তু আমি অরিজিনাল রাজা। না, পাকিস্তানের যে এখন প্রধানমন্ত্রী বসে আছে, নওয়াজ শরীফ বসে আছে, ও তো একটা পাপেট বসে আছে, পিছন দিক থেকে চালাচ্ছে কে, যে সেনাপ্রধান, ঠিক আছে, চালাচ্ছে। তো ওই রকমই হচ্ছে হায়দার আলী। হায়দার আলী মেন চালাচ্ছে, পাপেটকে বসিয়ে রেখেছে, চিক্কাকে বসিয়ে রেখেছে, জাস্ট নাম মাত্র। তো হায়দার আলী নিজে কখনো সিংহাসনে বসেনি, কিন্তু মেন মানে রুলার ওই ছিল, ওই ধরে রেখেছিল মহীশূর সাম্রাজ্যকে। তো এখান থেকে হায়দার আলী এবার মাথা চাড়া দেওয়া শুরু করলো। তাহলে এখন পর্যন্ত ঘটনা কি দাঁড়ালো, 1399 সাল থেকে শুরু করে 1565 সাল পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্য ছিল। বিজয়নগর সাম্রাজ্যের আন্ডারে ওয়াদিয়ার ডিনাস্টি ছিল, যারা ওয়াদিয়ার ডিনাস্টি কাকে রিপোর্ট করতো, বিজয়নগরকে রিপোর্ট করতো। 1565 সালে ব্যাটেল অফ তালিকট হলো। ব্যাটেল অফ তালিকটে যখন বিজয়নগর সাম্রাজ্য পরাজিত হয়ে গেল, বিজয়নগর সাম্রাজ্য যখন পরাজিত হয়ে গেল ডেকান সাম্রাজ্যের কাছে, তখন ডেকান সাম্রাজ্যের এই বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে ছোট ছোট যারা ডিভিশন হয়েছিল, তাদের মধ্যে ওয়াদিয়ার ডিনাস্টি এরা মাথা চাড়া দিয়ে দাঁড়ালো, বলে যে আমরা আর বিজয়নগরকে রিপোর্ট করবো না, আমরা এখন থেকে স্বাধীন। ঠিক আছে, এই যে এরা যখন মাথা চাড়া দিয়ে দাঁড়ালো, বলছে আমরা স্বাধীন, বলছে এই সময় এই স্বাধীনতা নিয়ে 1565 থেকে 1761 সাল পর্যন্ত ওয়াদিয়ার স্বাধীনভাবেই চললো। 1761 সালে যখন আহমেদ শাহ আবদালি যখন ভারত আক্রমণ করলো, পানিপথে তৃতীয় যুদ্ধ হলো। এই তৃতীয় যুদ্ধ হওয়ার পরে আবার ওয়াদিয়ার ডিনাস্টি দুর্বল হয়ে গেল। এই দুর্বলতার সুযোগ নিয়ে হায়দার আলী নিজের প্রভাবটাকে প্রতিষ্ঠাতা করার চেষ্টা করলো এবং সফলও হলো। এখান থেকে হায়দার আলীর ইতিহাস শুরু, এখান থেকে মহীশূর সাম্রাজ্যের ইতিহাস শুরু। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেল। আচ্ছা, এবার তারপরের গল্পে আসি। হায়দার আলী যখন আসলো,
হায়দার আলী বসার পরে হায়দার আলী, এবার দেখো এই জায়গাতে যদি আমি ইন্ডিয়ান গল্পতে আসি, লোকেশনে আসি, তুমি ধরো এখানে আছে মহীশূর সাম্রাজ্য, এর উপরে আছে মারাঠা সাম্রাজ্য। বলছে মারাঠারা তো আহমেদ শাহ আবদালির কাছে পরাজিত হয়ে গেছে। পরাজিত হবার পরেও দেখো আগের দিন বলেছিলাম, যতদিন পরাজিত হয়ে গেছে ঠিকই, কিন্তু মাধবরাও যতদিন বেঁচে ছিল, মাধবরাও যথেষ্ট শক্তিশালী পেশওয়া ছিল, মাধবরাও চেষ্টা করেছিল মারাঠাকে আবার ঐক্যবদ্ধ করা। তো মাধবরাও যতদিন ছিল মারাঠাতে, যতদিন মাধবরাও ছিল ততদিন কিন্তু হায়দার আলী মারাঠার উপরে বিজয় করতে পারেনি। 2-3 বার মারাঠা আক্রমণ করেছে হায়দার আলী, কিন্তু পরাজিত হয়েছে। ঠিক আছে, 1764 সালে, 1771-এ, বারবার 2-3 বার, 1766-তে, 1764, 64, 66, 71, এইরকম বারবার 3-4 বার আক্রমণ করেছে, কিন্তু মাধবরাও যতক্ষণ ছিল হায়দার আলী ততবার ডিফিট হয়েছে। 1772 সালে মাধবরাও মারা গেল। 1772 সালে মাধবরাও মারা গেল। মাধবরাও যখন মারা গেল, এবার হায়দার আলী নিজেকে তুলে ধরল। এই যে মিডিল সময়ে যখন হায়দার আলী পরাজিত হচ্ছিল, হায়দার আলী কিন্তু চুপচাপ বসেছিল না, নিজের সেনাকে ঐক্যবদ্ধ করছিল, নিজের সেনার শক্তি বাড়াচ্ছিল। যখনই মাধবরাও মরে গেল 74-এ, এরপর থেকে হায়দার আলী ধীরে 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 মারাঠার উপরে ভারী পড়ে গেল। ঠিক আছে, এরপরে যতগুলো যুদ্ধ হয়েছে 71-এর পর থেকে, 72-এ, তারপরে 76-এ, এরপরে যতগুলো হয়েছে হায়দার আলী জিতেছে। ঠিক আছে, ধীরে ধীরে হায়দার আলী কিন্তু বাড়তে লাগলো, হায়দার আলীর ক্ষমতা বাড়তে লাগলো। ঠিক আছে, আচ্ছা, এবার গল্প দাঁড়ালো স্যার, দেখ তো এই পর্যন্ত তো স্যার সবই ঠিকঠাক আছে। হায়দার আলী সাম্রাজ্য বিস্তার করছে, হায়দার আলী আস্তে আস্তে মহীশূর সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করলো, হায়দার আলী সাম্রাজ্য বিস্তার করছে, সবই ঠিক আছে। তো গল্প মানে ঝামেলাটা বাঁধলো কোথায়? বলছে ঝামেলাটা বাঁধলো কোথায়, এবার বোঝো। বলছে এখানে এই মহীশূর সাম্রাজ্য বুঝতে গেলে বেশ কয়েকটা ক্যারেক্টার আসবে। একটা ক্যারেক্টার তো বুঝে গেলাম মারাঠা, একটা ক্যারেক্টার এটা মারাঠা, এটা মহীশূর, এটা ক্যারেক্টার। স্যার এখানে আছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদও ক্যারেক্টারে ঢুকবে। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাতে এই হায়দ্রাবাদের আন্ডারে, হায়দ্রাবাদ এবং আরকোট বলে একটা জায়গা ছিল, এই কর্ণাটকের কাছে আরকোট বলে একটা জায়গা ছিল। আচ্ছা, এখানে লিখে দিলাম হায়দ্রাবাদ, আর একটা জায়গা আছে আরকোট বলে, কর্ণাটকের আন্ডারে ছিল আরকোট। এই আরকোট বলছে এই আরকোট, মারাঠা, মহীশূর, হায়দ্রাবাদ আর ইংরেজ, এই 5টা ক্যারেক্টার এবার এন্ট্রি মেরেছে ময়দানে। কি কি স্যার বুঝতে সুবিধা হবে? মারাঠা তো ময়দানে ছিলই, মহীশূর তো ময়দানে ছিলই, হায়দ্রাবাদও পড়লাম, হায়দ্রাবাদও আছে। আরকোটের খুব ইম্পর্টেন্ট, এই মহীশূরের ক্ষেত্রে আরকোটের নামটা, আরকোটের জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল। কেন ছিল বুঝতে পারবে। আরকোট এন্ট্রি মেরেছে, আর ইংরেজরা তো আছেই। এই 5টা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট স্যার? মহীশূর সাম্রাজ্য আমরা এই ঢুকে যাব, আস্তে আস্তে আমরা ঢুকে যাব হচ্ছে কি, এই যে মহীশূরের সাথে ইংরেজদের যে লড়াই হয়েছিল, 4টা লড়াই হয়েছিল, 4টা ইঙ্গো মহীশূর ওয়ার হয়েছিল। ইঙ্গো মহীশূর ওয়ার 1st, 2, 3rd, 4th, এই 4টা ইঙ্গো মহীশূর ওয়ার তোমাকে বুঝতে হবে। তো স্যার ঠিক আছে, একটা জিনিস তো বুঝলাম যে মারাঠার সাথে মহীশূরের সাম্রাজ্য ঝামেলা আছে, এরা মারপিট করছে, ঠিক আছে। ইংরেজরা হঠাৎ করে কোথা থেকে ক্যারেক্টারে ঢুকলো? বলছে ইংরেজরা ক্যারেক্টারে ঢুকলো, এবার ইংরেজদেরকে ঢোকায়, দেখো এন্ট্রি করায়। বলছে এটা হায়দ্রাবাদ, বলছে এই জায়গাতে একটা জায়গা আছে হায়দ্রাবাদের নিচে, মানে তোমার উড়িষ্যার পোর্শনটাতে, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলটাতে একটা জায়গা আছে নর্দার্ন সার্কাস। দেখবে তোমার, বা ম্যাপেও দেখাচ্ছি আমি, নর্থ আছে, ম্যাপেই দেখা যাবে, বুঝতে পারবে। এটা হায়দার আলী, টিপু সুলতানের ছবি দেওয়া আছে। ঠিক আছে, ম্যাপটা আসো, এই যে দেখো ম্যাপটাতে দেখো, দেখো এই যে নর্দার্ন সার্কাস দেখতে পাচ্ছ, নর্দার্ন সার্কাস। এই নর্দার্ন সার্কাসটা ছিল ইঙ্গো মহীশূর যুদ্ধ হওয়ার, ইংরেজদের সাথে এই মহীশূরের যুদ্ধ হওয়ার মেন কারণ নর্দার্ন সার্কাস। কেন, কি এমন আছে এই নর্দার্ন সার্কাসের মধ্যে যে এতগুলো যুদ্ধ বেঁধে গেল? বলছে নর্দার্ন সার্কাসের লোকেশনটা এত সুন্দর, দেখো একদম উপকূলে অবস্থিত। বলছে এটার উপরে ইংরেজদের প্রথম থেকে লোভ ছিল। আর এই জায়গাটা নর্মালি কাদের দখলে? দেখো তো হায়দ্রাবাদের দখলে না, নর্মালি হায়দ্রাবাদের দখলে ছিল। ঠিক আছে, তো এই জায়গা থেকে যুদ্ধের সূচনা। এবার আসি যুদ্ধটাতে, প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধের গল্পতে আসে। এগুলো স্যার পরে বলছি কি আছে না আছে। প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ, ফার্স্ট অ্যাংলো মহীশূর ওয়ার। ঠিক আছে, 1767 বা 66 থেকে 69। কি ঘটনা ঘটলো এখানে? বলছে এই যে
ইংরেজরা দেখো, ইংরেজ এখন মহীশূরের বিরুদ্ধে কে কে আছে? মারাঠারা মহীশূরের বিরুদ্ধে আছে, হায়দ্রাবাদের নিজাম মহীশূরের বিরুদ্ধে আছে, আর ইংরেজরা তো ক্যারেক্টারে জাস্ট ঢুকছে। তো ইংরেজরা করলো কি, সুন্দর করে এই যে মারাঠাকে আর হায়দ্রাবাদকে সুন্দর করে ললিপপ দিল। ললিপপ মানে চকলেট ভেবো না, ললিপপ দিল, টাকা পয়সা দিল, লোকটপ দিল, বলে তোমরা আমাদের সাইডে চলে আসো, এসে আমরা একসাথে মহীশূরকে হারাবো। মারাঠাকে ভয় দেখালো, হায়দ্রাবাদকে ভয় দেখালো যে দেখো মহীশূর সাম্রাজ্য ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, কিন্তু হায়দার আলী এখনই যদি হায়দার আলীকে না থামাও কিছুদিন পর কিন্তু হায়দ্রাবাদ দখল করে নেবে মহীশূর সাম্রাজ্য। বলে তুমি এক কাজ করো, আমাদের দিকে চলে আসো, তোমাকে প্রোটেকশন আমরা দিব। তো এ বললো ঠিক আছে, হায়দ্রাবাদ বললো ঠিক আছে চলে যাচ্ছি। তো হায়দ্রাবাদ করলো কি, হায়দ্রাবাদ এই যে নর্দার্ন সার্কাস যে জায়গাটা হায়দ্রাবাদের আন্ডারে ছিল, হায়দ্রাবাদের কাছ থেকে এই জায়গাটা বিনিময়ে ব্রিটিশরা নিয়ে নিল। হায়দ্রাবাদের কাছ থেকে নর্দার্ন সার্কাস নিয়ে নিল ব্রিটিশরা, ঠিক আছে। এটা দেওয়ার ইচ্ছা ছিল না হায়দ্রাবাদের, কিন্তু বাধ্য হয়ে দিতে হলো হায়দার আলীর ভয়ে। বলে তুমি আমাকে নর্দার্ন সার্কাসটা দিয়ে দাও, ব্রিটিশরা বললো বিনিময়ে তোমাকে প্রোটেকশন আমরা দেবো। দেখো যা ঝামেলা, কিন্তু নর্দার্ন সার্কাসের এন্ট্রি হয়ে গেছে। এই নর্দার্ন সার্কাস ব্রিটিশ বললো আমরাকে দিয়ে দাও, বিনিময়ে তোমাদেরকে প্রোটেকশন আমরা দিব। তো তোমার হচ্ছে হায়দ্রাবাদের ইচ্ছা ছিল না নর্দার্ন সার্কাস দেওয়ার, কিন্তু বাধ্য হয়ে দিয়ে দিল। মারাঠাকে গিয়ে ব্রিটিশরা বললো, মারাঠাকে বললো যে এই তোমরা এক কাজ করো, মারাঠা ছিল এখানে, বলছে তোমরা এক কাজ করো, তোমরা আমাদের দিকে হয়ে যাও, হ্যাঁ, নাহলে কিছুদিন পর হায়দার আলী দেখতেই পাচ্ছ তোমাদের সাথে তো যুদ্ধ লেগেই আছে, আমাদের সাথে হয়ে যাও, বিনিময়ে যদি আমরা যুদ্ধে জিতে যাই তোমাদের যা যা হায়দার আলী কেড়েছে সবগুলো তোমাদেরকে ফেরত দিয়ে দেবে। মারাঠাও বললো ঠিক আছে। তাহলে এখন যেটা গল্প তাহলে কি দাঁড়ালো স্যার, একদিকে ইংরেজ প্লাস মারাঠা প্লাস হায়দ্রাবাদের নিজাম ভার্সেস যুদ্ধ হচ্ছে মহীশূর। এই তো এখন কন্ডিশন, হায়দার আলী দাঁড়িয়ে আছে, এই একটা কন্ডিশন। হায়দার আলী খুব ভালো মাপের যোদ্ধা ছিল। হায়দার আলী জানতো যে আমি একসাথে তিনজনের সাথে যুদ্ধ করে পারবো না, তিনটা ফ্রন্টে লড়াই করা, আমি একসাথে ইংরেজের সাথেও লড়াই করব, আমি মারাঠার সাথেও লড়াই করব, হায়দ্রাবাদের সাথেও লড়াই করব, এটা সম্ভব না। তো হায়দার আলী বললো তাহলে অন্যরকম ভাবে আমি জিনিসটাকে এবার হ্যান্ডেল করি, ডিপ্লোমেসি অ্যাপ্লাই করি। বলছে ঠিক আছে। কি ডিপ্লোমেসি অ্যাপ্লাই করলো, হায়দার আলী চলে গেল মারাঠা সাম্রাজ্যের কাছে, বলে দেখো আমরা লড়াই করছিলাম এতদিন ঠিক ছিল, মিডিল থেকে ইংরেজদের হয়ে তুমি কেন লড়াই করতে যাচ্ছ? আমাদের মধ্যে লড়াই ঠিক আছে, আমরা লড়াই করছি, ভাই লড়াই করছি, পাশাপাশি এলাকা মারপিট করছি, ঠিক আছে, মিডিল থেকে তুমি কেন গেলা? তো মারাঠা বললো যে আমাদেরকে ব্রিটিশরা টাকা দিবে, অমুক দিবে। কারণ মারাঠাদের মেন উদ্দেশ্য, দেখো মারাঠা পড়ার সময় বলেছিলাম, মারাঠার কাছে সব ছিল, শুধু টাকা ছিল না, ওদের কাছে টাকার অভাব ছিল, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল মারাঠাতে, বলছে টাকা দিবে। এ বললো, হায়দার আলী বললো তুমি টাকার জন্যই তো লড়াই করছো ইংরেজদের হয়ে আমার বিরুদ্ধে, তো এক কাজ করো, আমি তোমাকে টাকা দিচ্ছি। হায়দার আলী অফার করলো 35 লাখ টাকা, ভাবো সেই সময়কার কথা, 35 লাখ। বললো 35 লাখ টাকা তোমাকে আমি অফার করলাম, দিয়ে দিলাম, তুমি যুদ্ধ ওদের হয়ে লড়াই করবে, আমাদের হয়ে লড়াই করবে। তো 35 লাখ টাকার মধ্যে 17.5 লাখ টাকা ক্যাশ দিয়ে দিয়েছিল, আর 17.5 লাখ টাকা কিস্তিতে, বলে কিস্তিতে দেবো, জমি জায়গা বন্ধক রেখেছিল, কিস্তিতে দেবো, ইএমআই দেবো, ঠিক আছে। তো 17.5 লাখ টাকা ক্যাশ দিয়ে দিয়েছে, 17.5 লাখ টাকা ইএমআই দিল। এ প্রবীর বাপ, এখনই যদি আমাকে 35 লাখ দেয় আমি পড়াশোনায় ছেড়ে দেবো। যাই হোক, তো গেল। তো মারাঠা ছিল এতদিন ইংরেজদের দিকে, মারাঠা চলে আসলো, সাইড চেঞ্জ করে চলে আসলো এবার মহীশূরের দিকে, মানে যেদিকে টাকা দিবে ওই দিকে চলে যাবে, ঠিক আছে। আমাদের এই বুঝতে পারছেন নেতাদের মতন, যেদিকে টাকা আছে গল্প ওইদিকে ঘুরে যাচ্ছে। তো মারাঠা চলে আসলো এর দিকে। আচ্ছা, এবার চলে গেল হায়দার আলী, চলে গেল হায়দ্রাবাদের কাছে। হায়দ্রাবাদকে গিয়ে বলছে এই দেখো তোমাকে ভুলভাল বুঝিয়ে নর্দার্ন সার্কাস তোমার কাছ থেকে কেড়ে নিল, তুমি এক কাজ করো, আমাদের সাথে জয়েন্ট হও, বিনিময়ে তোমাকে কথা দিচ্ছি আর তোমার সাথে আমরা লড়াই করব না, বরং যদি আমরা ইংরেজকে হারিয়ে দিই তাহলে নর্দার্ন সার্কাসটাও তোমাকে ফেরত দিয়ে দিই। বলে হায়দ্রাবাদ বললো হ্যাঁ ঠিক আছে, ওকেও কিছু টাকা পয়সা অফার করলো, এদিক থেকে কেটে চলে আসলো। ইংরেজরা এই দুটাকে নিয়ে যুদ্ধ করতে গেছিল, ঘুরিয়ে এরাকে নিয়ে, তাহলে এখন এবার ইকুয়েশনটা উল্টা হয়ে গেল, ইংরেজ ভার্সেস মারাঠা, মহীশূর আর হায়দ্রাবাদ, তিনজন, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখন সিচুয়েশনটা হয়ে গেল এইরকম, একদিকে হয়ে গেল ইংরেজ, একদিকে মহীশূর, মারাঠা আর হায়দ্রাবাদ হয়ে গেল। এবার শুরু হলো, এখান থেকে গল্প শুরু হলো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। যখনই এই ঘটনা এবার হায়দার আলী দেখে নিয়েছে আমার পাল্লা ভারী হয়ে গেছে, দুজন চলে এসছে আমার দিকে, বলে আর কি আছে, চলো আরকোট দখল করে নি। এবার আসছে আরকোটের গল্প। হায়দার আলী করলো কি, হায়দার আলী গিয়ে আরকোট বলে একটা জায়গা ছিল, আরকোট বলে, এই আরকোট জায়গাটাকে দখল করে নিল হায়দার আলী।
এবার স্যার আরকোটটা কার কাছে ছিল? আরকোটটা ছিল একদম ব্রিটিশদের অধীনে। হায়দার আলী গিয়ে আক্রমণ করে দিল আরকোটের উপর। যখনই আরকোট দখল করে নিল হায়দার আলী, শুরু হয়ে গেল প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ। বোঝা গেল? বুঝতে পারলে? বোঝা গেল স্যার প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ? এখান থেকে শুরু হলো প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ। এবং অদ্ভুত রকম ভাবে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধে এই হায়দার আলী, মারাঠা এবং হায়দ্রাবাদ মিলে ইংরেজদেরকে একদম ধুয়ে দিয়েছিল। ধুয়ে মুছে ইংরেজদেরকে একদম, ইংরেজরা পালিয়ে উপাস করতে পারেনি যে কোথায় পালাবে, এইভাবে পিটেছিল ইংরেজদেরকে। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ হায়দার আলী জয়ী হলো এবং ইংরেজরা পরাজয় হলো। তাদের মধ্যে একটা ট্রিটি সাইন হলো, মাদ্রাসের চুক্তি। তাহলে এখান থেকে 1769 সালে এই মারাঠা, এই মহীশূরের সাথে হায়দার আলীর সাথে ইংরেজরা একটা শান্তির চুক্তি করলো, মাদ্রাসের চুক্তি। তো মাদ্রাসের চুক্তি নিয়ে বলছি পরে। তার আগে এ পর্যন্ত বোঝা গেল? বোঝা গেছে স্যার? কি কি বললাম তাহলে প্রথম থেকে একবার রিভিশন করো। কি কি বললাম? 1399 সাল বিজয়নগর সাম্রাজ্য। এই 1399 সাল থেকে 1565 সাল পর্যন্ত এই ওয়াদিয়ার ডিনাস্টি রিপোর্ট করতো কাকে? বিজয়নগর সাম্রাজ্যকে। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যকে রিপোর্ট করতে ওদের আন্ডারেই ছিল। 1565 সালে যখন তালিকটের যুদ্ধে যখন বিজয়নগর সাম্রাজ্য পরাজিত হলো, তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে ওয়াদিয়ার ডিনাস্টি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন বলে ঘোষণা করলো। কতদিন পর্যন্ত চললো তাদের এই স্বাধীনতা? 1761 সাল পর্যন্ত। 1761 সালে যখন আহমেদ শাহ আবদালি যখন ভারত আক্রমণ করলো, আরও বিভিন্ন 1764-তে বক্সারের যুদ্ধ হচ্ছে, বিভিন্ন একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে আছে। আবার ওয়াদিয়ার ডিনাস্টির সময় দুর্বল হয়ে গেল। তার এই দুর্বলতা চিক্কা ছিল রাজা। এই দুর্বলতার সুযোগ নিয়ে হায়দার আলী মাথা চাড়া দিয়ে দাঁড়ালো এবং মহীশূর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো। ঠিক আছে, হায়দার আলী কে ছিল স্যার? একজন ভালো রকম অশ্বরোহী ছিল, ভালো রকম সেনাপতি ছিল। ও তখন এটাকে, ওই ওয়াদিয়ার ডিনাস্টি বলো বা মহীশূর সাম্রাজ্য বলো, এটাকে চালাতে লাগলো। হায়দার আলী চালাতে লাগলো, বেশ ভালোই চলছিল। শুরু হয়ে গেল স্যার ইঙ্গ-মহীশূর যুদ্ধ। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1767 বা কোথাও 66 দেওয়া আছে, 66 থেকে 69 সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ। কি হলো এই যুদ্ধে? এই যুদ্ধে স্যার প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধে ব্রিটিশরা করলো কি, ব্রিটিশরা গিয়ে হায়দ্রাবাদের কাছ থেকে নর্দার্ন সার্কাসটা নিয়ে নিল। নর্দার্ন সার্কাস নিল, বললো যে নর্দার্ন সার্কাসটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে হায়দার আলীর কাছ থেকে তোমাকে প্রোটেকশন আমরা দিব। ঠিক আছে, আর কি করলো? মারাঠাকে নিজের দলে নিল। তাহলে যুদ্ধটা শুরু প্রারম্ভিক পর্যায়ে এরকম ছিল, একদিকে ইংরেজ, একদিকে মারাঠা এবং হায়দার আলী, এই তোমার হায়দ্রাবাদ। ওর অপোজিটে ছিল হায়দার আলী একা। হায়দার আলী দেখলো যে আমি 3 জনের সাথে লড়াই করে পারবো না একা। হায়দার আলী একটু তার ডিপ্লোম্যাটিকের পরিচয় দিল, ডিপ্লোমেসির পরিচয় দিল। হায়দার আলী করলো কি, মারাঠাকে টাকা দিয়ে কিনে নিল। কত টাকা দিল? 35 লাখ টাকা দিয়ে কিনে নিল। 17.5 লাখ টাকা ক্যাশ দিল, 17.5 লাখ টাকা ও জমি জায়গা বন্ধক রেখে কিস্তিতে দিল। হয়ে গেল। হায়দ্রাবাদকেও নিজের মধ্যে নিয়ে নিল। কিভাবে নিল? বললো যে আমরা যদি যুদ্ধে জিতে যাই তোমাকে নর্দার্ন সার্কাস ফিরিয়ে দিব, তোমার সাথে যুদ্ধ করবো না, বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে নিয়ে নিল। তাহলে যুদ্ধের ইকুয়েশনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এখন হয়ে গেল ইংরেজ একদিকে, মহীশূর, মারাঠা, হায়দ্রাবাদ একদিকে। এই যে প্রথম যখন হায়দার আলীর নিজের পাল্লা যখন ভারী হয়ে গেল, হায়দার আলী আক্রমণ করে দিল আরকোটের উপর। আরকোটে আক্রমণ করলো, পাল্টা ব্রিটিশরা আক্রমণ করলো। শুরু হলো ইঙ্গ-মহীশূর যুদ্ধ। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধে হায়দার আলী জয়ী লাভ করলো এবং এখানেই মাদ্রাসের চুক্তি দিয়ে এই যুদ্ধের মীমাংসা হয়েছিল। তাহলে স্যার মাদ্রাসের চুক্তিতে কি বলা হলো? দেখো মাদ্রাসের চুক্তি কি বলা হলো। মাদ্রাসের চুক্তি হলো ট্রিটি অফ মাদ্রাস। মাদ্রাসের চুক্তিতে স্যার কি বলা হলো? মাদ্রাসের চুক্তিতে বলা হলো, এই যেহেতু ব্রিটিশরা পরাজিত হয়েছে, ব্রিটিশরা হায়দার আলীর সাথে চুক্তি করলো যে আমরা এরপর থেকে আর হায়দার আলীর উপর আক্রমণ করব না, বরং হায়দার আলী যদি কোনো জায়গা আক্রমণ করে বা মারাঠারা যদি হায়দার আলীর উপর আক্রমণ করে, তাহলে ব্রিটিশরা হায়দার আলীর হয়ে মারাঠাদের সঙ্গে লড়াই করবে। কারণ হায়দার আলীর ভয়ের দুটো জায়গা, এক ব্রিটিশ, এক মারাঠা। ঠিক আছে, কারণ মারাঠারা যতই যুদ্ধে পরাজিত হয়ে যাক, মারাঠারা শক্তিশালী ছিলই। ঠিক আছে, কারণ আমরা পড়েছি 12 ভাইয়ের কথা, অমুক ধমুক, এরা শক্তিশালী ছিলই। তো এই হায়দার আলী জানে আমার বাধা দুটোই। ওর হায়দ্রাবাদ নিয়ে মাথা ব্যথা নাই, জানে নিজাম মতো ক্ষমতাশালী না। তো আমার মাথা ব্যথার কারণ দুটো, এক মারাঠা, এক হচ্ছে ইংরেজ। তো বলছে ইংরেজদের সাথে বন্ধুত্ব করে নিল হায়দার আলী এই মাদ্রাসা চুক্তি দিয়ে। বললো, ইংরেজরা বললো তুমি যদি এরপরে মারাঠা আক্রমণ করো বা মারাঠারা যদি তোমার উপরে আক্রমণ করে, ইংরেজরা সবসময় মহীশূর সাম্রাজ্যের পাশে দাঁড়াবে যুদ্ধতে। হায়দার আলী তো খুব খুশি, মাদ্রাসা চুক্তি হয়ে গেছে, আর কোনো ব্যাপার নাই, এবার থেকে আমি আমাকে যখন ইচ্ছা মারাঠার সাথে লড়াই করতে পারবো। ঠিক আছে, এবার অগ্রসর হচ্ছে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের দিকে। ঠিক আছে, 1780 সাল
1780, 80 থেকে 84 সাল পর্যন্ত চলেছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। কি হলো এই সময় ঘটনা? এই কি করলো, মহীশূর সাম্রাজ্য চাপতে শুরু করলো মারাঠার দিকে, মানে এর সাম্রাজ্য বিস্তার করতে লাগলো মারাঠার দিকে। কারণ ও জানে তো আমার পিছনে ব্যাকআপ আছে ইংরেজরা, পিছনে ব্যাকআপ ইংরেজ আছে, কিছু করলে ইংরেজ আমার হয়ে লড়াই করবে, অসুবিধা নাই। চাপতে শুরু করলো, যখনই চাপতে শুরু করলো মারাঠারা আক্রমণ করে দিল হায়দার আলী। করবেই, ওর এলাকাতে ঢুকে গেছে, আক্রমণ করবেই, আক্রমণ করে দিল। ফোন লাগালো, ব্রিটিশের ফোন তো ছিল না, ধরে না, ফোন লাগালো, এই আক্রমণ করে দিয়েছে মারাঠা, চুক্তি করা আছে মাদ্রাসের চুক্তি, পটাপট সাহায্যের জন্য সেনা পাঠাও। ব্রিটিশরা বলো সেনা পাঠাবো, কোন চুক্তি, ওগুলো ভুলে যাও, 69-এর চুক্তি, কোনো গল্প নাই চুক্তি মুক্তি, কোনো সৈন্য ফৈন্য আসবে না। হায়দার আলী তো হবাক, আমি ওর ভরসাতে যুদ্ধে নামলাম, ঠিক আছে, আর যুদ্ধ থেকে মিডিল থেকে ওরা মই টেনে নিয়েছে, বলছে আমি যাবো না যুদ্ধে। হায়দার আলী বললো না, হায়দার আলী বললো এখন থেকে ব্রিটিশরা হচ্ছে আমার পার্মানেন্ট শত্রু, একদম পার্মানেন্ট শত্রু ডিক্লেয়ার করলো। বলছে আর কোনো ব্রিটিশের সাথে কোনো বন্ধুতালি নাই, আর মানে বলছে এতদিন আমি ভরসা করে ব্রিটিশদেরকে ভুল করেছি, একদম পার্মানেন্ট এনিমি ডিক্লেয়ার করলো ব্রিটিশদেরকে। বলছে ঠিক আছে, এনিমি তো হয়ে গেল, কিন্তু এখান থেকে হায়দার আলী একটা জিনিস বুঝলো যে আমার শত্রুকে আর আমার বন্ধুকে, দেখবে তুমি যে বিপদে যখন পড়বে তখনই বোঝা যাবে শত্রুকে বন্ধুকে, ঠিক আছে। এই সময় হায়দার আলীও বুঝলো যে আমার শত্রুকে আমার বন্ধুকে। বলছে বন্ধুকে স্যার, তাহলে বন্ধু, শত্রু তো বুঝে গেলাম ব্রিটিশরা শত্রু, বন্ধুটাকে, বন্ধু হয়ে গেল ফ্রান্স। কেন ফ্রান্স স্যার? এই যে মাহে জায়গাটা দেখতে পাচ্ছ, মাহেটা অ্যাকচুয়ালি জানো পন্ডিচেরির অন্তর্গত, মাহে, ইয়ানাম আর এখানে আছে কারিকল। এই তিনটা জায়গা পন্ডিচেরি অদ্ভুত এক ধরনের জায়গা। আমাদের এখনো যে পন্ডিচেরি জায়গাটা আছে, পন্ডিচেরি কিন্তু একটা জায়গাতে নাই, ভাবো অদ্ভুত রকম। এখানে মাহে আছে, করিকাল আছে, ইয়ানাম আছে, করিকাল আছে, এই তিনটা জায়গা হচ্ছে পন্ডিচেরি। তিন রকম জায়গা, এখানে একটা, এখানে একটা, এখানে, মানে বুঝতে পারছি। আমি যদি বলি মালদা শহর, ইংলিশ বাজারটা মালদা, কলকাতাতে আবার একটু জায়গা আছে ওটাও মালদা, আবার ধরো বহরমপুর একটু জায়গা আছে ওটাও মালদা, এরকম পন্ডিচেরি। এক জায়গাতে নাই, পন্ডিচেরি তিন জায়গাতে, মাহে, ইয়ানাম আর কারিকাল, তিন জায়গাতে হচ্ছে পন্ডিচেরি। তো এই ঘটনাটাই ওই সময়ে দেখো, এই যে মাহেটা ছিল, এই তাকাও এদিকে, যে মাহেটা ছিল এটা ছিল ফ্রান্সদের দখলে। যখন এই যে মহীশূররা মারাঠার দিকে অগ্রসর হলো, ব্রিটিশরা যখন সাহায্য করলো না, মাহে থেকে ফ্রান্সরা গিয়ে সহযোগিতা করলো এদেরকে, মানে হায়দার আলীকে। মাহেটা ছিল ফ্রান্সদের দখলে, মাহে থেকে গিয়ে ফ্রান্সদেরকে সহযোগিতা করলো। এবার স্যার এখান থেকে এবার একটা গল্প দাঁড়ায় যে হঠাৎ করে ফ্রান্সদের কি এমন দরকার পড়লো যে ও হায়দার আলীকে সহযোগিতা করবে? স্বার্থ ছাড়া তো কেউ কিছু করবে না, কেন দরকার সাহায্য করতে যাবে? এটা বুঝতে গেলে আর একটু ব্যাকে যাই, একটু ব্যাকে গিয়ে একটু ফ্রান্স আর ব্রিটিশের ঘটনা বুঝি। বলছে যে সালটার কথা পড়ছি আমরা, 1780 দশকের কথা পড়ছি, এই সময় আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স চলছে, মানে এর সাথে প্রত্যেকটা ঘটনা পরস্পরের সাথে রিলেটেড। আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স চলছে, মানে আমেরিকাতে স্বাধীনতা যুদ্ধ চলছে। যেমন এই ব্রিটিশরা ভারতে ঢুকেছে, ভারতে ঢুকে ভারতের জগা খিচুড়ি অবস্থা করেছে, এই ব্রিটিশরা আমেরিকাতেও গেছে। মানে আমরা যেমন পরাধীন এই সময়, আমেরিকার যারা বাসিন্দা ওরাও পরাধীন ব্রিটিশের কাছে। ব্রিটিশরা কিন্তু ভাবো একটু ছোট্ট একটা ব্রিটেন, ওই ব্রিটেনটা ভারতকেও পরাধীন করে রেখেছে, ওই ব্রিটেনটা এত বড় আফ্রিকাকেও পরাধীন করে রেখেছে, ওই ব্রিটেনটা আমেরিকাতে গিয়ে আমেরিকাকেও পরাধীন করে রেখেছে। তো আমেরিকাতে একটা অন্যরকম ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? বলছে ব্রিটিশরাই আমেরিকা গেছে, যেমন ব্রিটিশরা ভারতে এসে ওরকম কিছু ব্রিটিশ আমেরিকা গেছে, গিয়ে আমেরিকা দখল করেছে। কিন্তু ওখানকার ব্রিটিশরা চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ হয়ে গেছে? ব্রিটিশরাই আমেরিকাতে এসে বলছে আমরা ইংল্যান্ডের ব্রিটিশকে মানি না। তুমি বুঝতে পারছো? ধরে নাও একটা কথা বললাম, 1000 ব্রিটিশ আমেরিকা গেছে, ওই 1000 ব্রিটিশ বলছে আমরা ব্রিটিশ না, আমরা ইংল্যান্ডের ব্রিটিশকে মানি না, আমরা আমেরিকারই বাসিন্দা। এবার ওই ব্রিটিশরাই ইংল্যান্ডের ব্রিটেনের যারা ব্রিটিশ ওদের সঙ্গে লড়াই শুরু করে দিয়েছে আমেরিকাতে, মানে ব্রিটেন ভার্সেস ব্রিটেনের লড়াই হচ্ছে আমেরিকাতে। যারা আমেরিকা চলে গেছিল ব্রিটেনরা, ওরা বলছে আমরা আমেরিকারই বাসিন্দা, আমরা ব্রিটেনকে মানি না। এবার এই কার্যকলাপটা আমেরিকাতে তো পিছন দিক থেকে কেউ তো উস্কাচ্ছে, ওই ফ্রান্স আমেরিকাতে উস্কাচ্ছে ওখানকার ব্রিটেনদেরকে। বুঝতে পারলে? যে ব্রিটেনের যে 1000 জন, আমি 1000 জনের কথা বলেই চলছি, যে ধরো 1000 জন ব্রিটেন আমেরিকায় চলে গেছিল, ওই 1000 জনকে পিছন দিক থেকে ফান্ডিং করছে ফ্রান্সরা। এই তোমরা ওরাকে মানবে না, তাহলে তোমাদের জায়গা হয়ে যাবে, এটা তোমরা স্বাধীনভাবে থাকতে পাবে। ওরাকে উস্কাচ্ছে, টাকা পয়সা ফান্ডিং করছে, এই করছে, মুখ করছে, ওরা ওদের সাথে ব্রিটেনদের লড়াই লাগিয়ে দিয়েছে ফ্রান্সরা। তো অটোমেটিক ফ্রান্সদের সাথে একটা ব্রিটেনের ঝামেলা চলছে। এবার দুটারই শাখা ভারতবর্ষে, ফ্রান্সরাও আছে, ব্রিটেনরাও আছে, ঝামেলা তো হবেই, কারণ মেন দুটো সাম্রাজ্যের মধ্যে ঝামেলা চলছে, ঝামেলা তো হবেই। তো ঝামেলা এখানেও চলছে। তো এই কারণেই এবার
শত্রুর শত্রু আমার বন্ধু। ফ্রান্সরা দেখছে মাহেতে যে ফ্রান্সরা আছে ওরা দেখছে হায়দার আলীর সাথে, আচ্ছা ব্রিটিশদের সাথে হায়দার আলী তো ব্রিটিশকে তো পার্মানেন্ট শত্রু ঘোষণা করলো, এটাই সুযোগ আমি হায়দার আলীর কাছে যাওয়ার, চলো হায়দার আলীকে নিজের সঙ্গে নিয়ে হায়দার আলীকে সহযোগিতা করি। হায়দার আলীকে সহযোগিতা করে দিল ফ্রান্সরা। এখান থেকে শুরু হলো ফ্রান্সদের সাথে হায়দার আলীর একটা বন্ডিং। ঠিক আছে, ফ্রান্স ভাই একদম হায়দার আলী বললো ব্রিটিশরা এখন থেকে আমার পার্মানেন্ট শত্রু এবং এখন থেকে ফ্রান্সরা হচ্ছে আমার বন্ধু। ঠিক আছে, এই ফ্রান্সদের সহযোগিতায় হায়দার আলী দান্দিগুল বা দিন্দিগুল বলে একটা জায়গা আছে, দিন্দিগুল বলে একটা জায়গা আছে, দিন্দিগুল বলে একটা জায়গা আছে, এই দিন্দিগুলে ফ্রান্সদের সহযোগিতায় হায়দার আলী একটা অস্ত্রের কারখানা বানালো, অস্ত্র এই হাতিয়ার ফাতিয়ার বানানো কারখানা বানালো। কারণ তো হায়দার আলী ভালো করেই জানতো যদি ব্রিটিশদের সঙ্গে লড়াই করতেই হয় আমাকে, তাহলে এই তরোয়াল নিয়ে তো যুদ্ধ করা যাবে না, তাহলে আমাকে ব্রিটিশদের যেমন আধুনিক হাতিয়ার ওরা ব্যবহার করছে, বন্দুক ব্যবহার করছে, আমাদেরকে বন্দুক বানাতে হবে। এবার বন্দুক কে বানাবে? হায়দার আলীর কাছে তো প্রযুক্তি নাই, তাহলে কে ওকে প্রযুক্তি দিবে? ফ্রান্সরা দিবে। বলে ফ্রান্সদের সহযোগিতায় দিন্দিগুলো একটা কারখানা বানালো, অস্ত্রের কারখানা। কে বানালো? হায়দার আলী বানালো। ঠিক আছে, তো ফ্রান্সদের সহযোগিতায় ফ্রান্স আর হায়দার আলী একসাথে এবার ব্রিটেনের সাথে লড়াই শুরু। তো ফ্রান্সরা সহযোগিতা করেছিল, ডিরেক্ট যুদ্ধে আসেনি ফ্রান্সরা, যা সহযোগিতা করতো টাকা পয়সা দিয়ে, এই যে অস্ত্রের কারখানা এরকম ভাবে দিয়ে সহযোগিতা করছে। তো আমরা যেখানে ছিলাম এবার ব্যাক করে এখানে আসি। ঠিক আছে, তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে ছিলাম, তো বোঝা গেল স্যার ফ্রান্সরা দিয়ে দিল, সহযোগিতা করলো। ঠিক আছে, এবার দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ তাহলে কি হলো? যখনই ব্রিটিশরা সহযোগিতা করলো না তোমার হচ্ছে হায়দার আলীকে, হায়দার আলী ব্রিটিশদেরকে পার্মানেন্ট শত্রু ঘোষণা করলো, ভালো কথা। হায়দার আলী গিয়ে কি হলো? এবার দেখো হায়দার আলী এবার চলে গেল আবার ওর পুরনো বন্ধুর কাছে। এক তো ফ্রান্সদের সহযোগিতা আছে, হায়দার আলী চলে গেল আবার মারাঠার কাছে। মারাঠার সাথে ঝামেলা চলছিল, যখনই দেখছে ইংরেজরা বিরোধিতা করলো, ওই যে মারাঠা থাক, আগে ইংরেজদের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নি, চলে গেল মারাঠার কাছে। মারাঠাকে বলছে মারাঠা আবার নিজেদের মধ্যে ঝামেলা, এখন সিজ ফায়ার, যুদ্ধ ফুদ্ধ করবো না। ঠিক আছে, সিজ ফায়ার ঘোষণা করলাম। মারাঠাকে বললো তুমি আমাদের দিকে আসো, হায়দ্রাবাদকে বললো তুমি আবার আমাদের দিকে আসো, আবার আমরা যুদ্ধ ঘোষণা করি ইংরেজদের বিরুদ্ধে। এটা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। এবার ইংরেজরা বললো না, এবার আগের মতো আর ভুল করবো না। এবার ইংরেজরা যে চালটা আগের বার হায়দার আলী করেছিল, সেম ঘটনাটা, সেম ডিপ্লোমেসিটা এবার ইংরেজরা করলো। ইংরেজরা চলে গেল মারাঠাকে গিয়ে বলল, এই হায়দার আলীর কাছে তো আর টাকা পয়সা নাই, আগের বার দিয়ে দিয়েছে 35 লাখ টাকা, ওটারই তো ইএমআই এখনো শোধ করেনি। ঠিক আছে, এক কাজ করো, তুমি আমাদের দিকে চলে আসো, তোমার সাথে তো দেখতে পেলে আগের বাড়ি যুদ্ধ করে সহযোগিতা করেছিলে, তারপরে তো আবার আক্রমণ করলো তোমার উপরে হায়দার আলী, তাহলে আবার যদি করো ফের করবে তোমার উপরে, তো তুমি আমাদের দিকে হয়ে যাও, আমাদের প্রোটেকশনে থাকো, তোমার কোনো অসুবিধা নাই, আমরা তোমাকে প্রোটেক্ট করবো। বলো ঠিক আছে। মারাঠাকে টাকা পয়সা দিল, ইংরেজরা নিজের দিকে করে নিল, হায়দ্রাবাদকে করে নিল নিজের দিকে, হায়দ্রাবাদকে করে নিল নিজের দিকে। তাহলে এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যখন শুরু হয় তখন মারাঠা, মহীশূর, হায়দ্রাবাদ একসাথে ছিল ভার্সেস ইংরেজ, এবং বেশ কিছুটা যুদ্ধ করেও নিয়েছিল, বেশ কিছুদিন যুদ্ধ করে, একদিনের যুদ্ধ না তো 4 বছর ধরে যুদ্ধ চলছে, বেশ কিছু যুদ্ধ হয়ে গেছে। তখনও কিন্তু এরা কিন্তু এর দিকেই ছিল, হায়দার আলীর দিকেও ছিল, কিন্তু যখন যুদ্ধ এবং প্রথম কয়েকটা পর্বে ইংরেজরা কিন্তু যুদ্ধে হেরেও গেছে, কিন্তু যখন দেখছি ইংরেজরা আবার আমরা হেরে যাব, তখন এদেরকে নিজের দিকে করে নিল এবং যুদ্ধের পরিস্থিতিটাও উল্টে গেল। যখনই এরা চলে গেল এর দিকে, ওই যুদ্ধের পরিস্থিতিটাও উল্টে গেল। কি হলো স্যার? এটা মুছে দেবো, মুছে দিই, এখানে তো কিছু নাই, মুছে দিলাম। দেখো কি ঘটনা ঘটলো আবার। বলছে যখন যুদ্ধটা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যখন শুরু হলো, যখন মারাঠা আর হায়দার আলী তোমার হায়দ্রাবাদকে, মারাঠাকে একসাথে নিয়ে নিয়েছে, নেওয়ার পর হায়দার আলী করেছে কি আবার ওই আরকোট, আগের বার আরকোট করেছিল, আবার গিয়ে হায়দার আলী করলো কি আরকোট দখল করে নিল, আবার আরকোট দখল করে নিল। যখনই আরকোট দখল করে নিল, দেখো হায়দার আলী আবার প্রথম থেকে আসি, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছে, হায়দার আলী করেছে কি মারাঠাকে, হায়দ্রাবাদকে আবার নিজের দিকে করে নিয়েছে, করে নিয়ে আবার আরকোট দখল করলো। যখনই আরকোট দখল করলো, আচ্ছা আরকোট দখল করার একটা কারণ আছে, ওই যে বললাম না একটু আগে ফ্রান্সরা মাহে থেকে গিয়ে সহযোগিতা করেছিল ব্রিটিশকে, তো মাহে থেকে যেহেতু গিয়ে সহযোগিতা করেছিল, ব্রিটিশরা এসে মাহে দখল করে নিয়েছিল, ব্রিটিশরা এসে মাহে দখল করলো। আর মাহে যেহেতু স্যার হায়দার আলীর কন্ট্রোলে ছিল, ফ্রান্সদের কাছে ছিল, কিন্তু হায়দার আলীর সাম্রাজ্যের মধ্যে ছিল, মহীশূর সাম্রাজ্যের অন্তর্গত ছিল, তো হায়দার আলী বললো আমার সাম্রাজ্যের মধ্যে আমার অনুমতি ছাড়া মাহেকে দখল করে কেমন করে ব্রিটিশরা। তো যখনই মাহে দখল করে নিল, হায়দার আলী ওর বিনিময়ে আরকোটকে গিয়ে দখল করে নিল। ঠিক আছে, আরকোট দখল করলো। যখনই হায়দার আলী আরকোট দখল করে নিল, এবার আরকোটকে তো ব্রিটিশ থেকে বাঁচাতে হবে,
দুটো জায়গা থেকে ব্রিটিশ ফোর্স আরকোটের দিকে গেল। একটা হচ্ছে মাদ্রাজ থেকে, একটা হচ্ছে স্যার মাদ্রাজ থেকে, আর একটা হচ্ছে গিয়ে গুন্টুর থেকে। ভালো করে এবার সিচুয়েশন বোঝো। যখনই আরকোট দখল করে নিয়েছে হায়দার আলী, মাদ্রাজ থেকে একটা দল, কার নেতৃত্বে? মুন্ডোর নেতৃত্বে। মুন্ডোর নেতৃত্বে একটা দল গেল মাদ্রাসে, আর বারাইলি নেতৃত্বে একটা দল গুন্টুরে গেল, মানে এর নেতৃত্বে গুন্টুর থেকে একটা দল গেল আরকোটের উদ্দেশ্যে। ঠিক আছে, একটু দাঁড়ান। এই দেখো তো স্যার কোথায় ছিলাম? এখানে ছিলাম। হ্যাঁ, তো একটা দল মাদ্রাজ থেকে গেল আরকোটকে ছোটানোর জন্য, আর একটা দল গুন্টুর থেকে গেল, গুন্টুর থেকে বেরেলির উদ্দেশ্যে গেল, আর মাদ্রাজ থেকে মুন্ডোর উদ্দেশ্যে দুটো দল, ব্রিটিশদের দুটো দল রওনা হলো আরকোটকে ছোটানোর জন্য আরকোটের উদ্দেশ্যে। যে দলটা গুন্টুর থেকে যাচ্ছিল, বেরেলির নির্দেশে যেটা গুন্টুর থেকে যাচ্ছিল, এর সাথে লড়াই হচ্ছে হায়দার আলীর ছেলের। হায়দার আলীর ছেলে কিন্তু যুদ্ধে এবার এন্ট্রি করে গেছে। হায়দার আলীর ছেলের নাম টিপু সুলতান। তো এর সাথে টিপু সুলতানের লড়াই হলো পলিনুর বলে একটা জায়গা আছে, এই পলিনুরে এর সাথে টিপু সুলতানের লড়াই হলো, এবং এখানে টিপু সুলতান যুদ্ধে জয়ী হয়ে গেল। এই পর্যন্ত যখন এই কন্ডিশনটা চলছে, তখন কিন্তু মারাঠা এবং হচ্ছে গিয়ে তোমার হায়দ্রাবাদ এদের মহীশূরের সাথেই আছে। এবার যখনই জয় হয়ে গেল, এই যে শাখাটা মুন্ডর নির্দেশে যাচ্ছিল মাদ্রাজ থেকে, এরা কিন্তু ব্যাক করে গেল, আর গেল না। দেখছি এখানে পরাজিত হয়ে গেছে, আমরা যদি যাই এখন আমরা লাত জুতা মেরে দিবে। ঠিক আছে, ব্যাক করে গেল। ঠিক আছে, এবারই ব্রিটিশরা সুন্দর করে একটা চাল খেললো। কি চাল করলো? ওই যে মারাঠাকে আর হচ্ছে হায়দ্রাবাদকে নিজে থেকে নিয়ে নিল। নেওয়ার পরে এবার এই দেখো, এতক্ষণ যে ঘটনাগুলো ঘটছে সব কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘটাচ্ছে। মেন ব্রিটিশরা কিন্তু যুদ্ধে আসেনি, মেন ব্রিটিশ তো ব্রিটেনে বসে আছে। এই যে যা ঘটনা দেখতে পাচ্ছ সব ঘটাচ্ছে হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার গল্প হচ্ছে, এবার এন্ট্রি হলো ব্রিটেনের।
ব্রিটেন যখন দেখছে যে আমাদেরই শাখা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বারবার পরাজিত হচ্ছে, এবার ডিরেক্ট ওপর থেকে নির্দেশ আসলো যে যাও গিয়ে পরাজিত করো হায়দার আলীকে। এবার ওখান থেকে সৈন্যরা আসলো স্যার এরিকোটের নির্দেশে, স্যার বলা দরকার নেই, এরিকোটের নির্দেশে পোর্ট নোভো বলে একটা জায়গা আছে, পোর্ট নোভো খুব ইম্পর্টেন্ট জায়গা, পোর্টো নোভো। এই পোর্টো নোভোতে তোমার হচ্ছে গিয়ে হায়দার আলী পরাজিত হয়ে গেল। পোর্টো নোভোতে এরিকোটের নির্দেশে, এরিকেটের মানে এর লিডে, এর নেতৃত্বে পোর্টো নোভোতে আবার যুদ্ধ হলো মহীশূরের সাথে ইংরেজদের। ঠিক আছে, এখানে পোর্টো নোভোতে হায়দার আলী পরাজিত হলো, পরাজিত হলো। সালটা কত? সালটা মোটামুটি 1781-82 সালের আশেপাশে। এবং এই যুদ্ধ চলাকালীন অলরেডি হায়দার আলী কিন্তু অসুস্থ হয়ে গেছে, হায়দার আলীর ক্যান্সার হয়েছে, অসুস্থ হয়ে গেছে। তো যুদ্ধ চলাকালীন মানে যুদ্ধক্ষেত্রে না, এই যুদ্ধ যখন চলছে, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলছে, অ্যাট দ্য সেম টাইমে হায়দার আলী মারা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে হায়দার আলী মারা যায়। যুদ্ধে মরেনি, বাড়িতেই মারা গেছে, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে হায়দার আলী মারা গেল। হায়দার আলী যখন মারা গেল নিঃসন্দেহে তাহলে ওর ছেলে রাজা হয়ে যাবে, তাহলে টিপু সুলতান এবার জায়গাটা নিল হায়দার আলী। ঠিক আছে, টিপু সুলতান জায়গাটা নিল কত সাল? 1782 সাল। 1782 সালে টিপু সুলতান এই জায়গাটা দখল করলো। স্যার এই কোশ্চেনটা রিসেন্ট পরীক্ষাতে অনেকবার দিয়েছে 2023-24-এ, যে টিপু সুলতান এই যে রাজার পদটা নিয়েছিল কত সাল? 1782 সাল। 1782 সালে টিপু সুলতান, হায়দার আলী মরে গেছে, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলছে, হায়দার আলী মারা গেছে। হায়দার আলী মারা যাওয়ার পরে টিপু সুলতান জায়গাটা নিয়েছে 1782 সাল নিয়েছে। আচ্ছা, এবার টিপু সুলতানের ঘটনা শুরু করবো। এবার টিপু সুলতান যুদ্ধ লিড করতে লাগলো 1784 সালে গিয়ে আলটিমেট তাদের মধ্যে একটা মীমাংসা হলো। কি চুক্তি হলো? ম্যাঙ্গালোরের চুক্তি। 1784 সাল ম্যাঙ্গালোর, নট ব্যাঙ্গালোর, ম্যাঙ্গালোরের চুক্তি হলো 1784 সাল। এই ম্যাঙ্গালোরের চুক্তি দিয়ে টিপু সুলতান এবং হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এদের ইংরেজদের মধ্যে একটা মীমাংসা হলো। বলছে এই যুদ্ধে তাহলে কে জিতলো? বলছে এই যুদ্ধটা কোনো ডিসিশন মেকিং হয়নি, কেউ যুদ্ধে জিতেনি। কোনো সময় ইংরেজদের পাল্লা ভারী হয়ে গেছিল, কোনো সময় এদের পাল্লা ভারী হয়ে গেছে, মানে যুদ্ধটা আনব্যালেন্স হয়েছিল। এখন হয়তো এই বছর এরা ভারী, 2 মাস পর এরা ভারী হয়ে গেছে, কখনো এরাকে হারিয়ে দিচ্ছে, কোনো জায়গাতে এরাকে হারিয়ে দিচ্ছে, এইভাবেই যুদ্ধটা চলছিল। যুদ্ধটা অনির্ণয় যুদ্ধ ছিল, কোনো ফলাফল রেজাল্ট আসেনি। যেমন প্রথমটা হায়দার আলী জিতে গেছিল, দ্বিতীয়টা অনির্ণয় অবস্থায় মীমাংসা হয়ে গেল। 1784 সালে ম্যাঙ্গালোরের চুক্তি দিয়ে এই যুদ্ধের মীমাংসা হলো। এখান থেকে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কমপ্লিট হলো। বোঝা গেল? সমস্যা স্যার আছে? নাই তো? মহীশূরটা শেষ করি, আসি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। প্রথম দ্বিতীয় নিয়ে কোনো সমস্যা নাই কারো? নাই, তবে না থাকলে তো ভালো। আসি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। বলছি স্যার তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কিভাবে লাগলো? এবার এরও ব্যাকগ্রাউন্ড বুঝি। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়ে গেছে, প্রথমটাতে হায়দার আলী জিতেছে, দ্বিতীয়টাতে অনির্ণয় ফল। 3 নম্বরে আসে, দেখো যদি আমি কেরালার লোকেশন বলি, কেরালার, তাহলে এই জায়গাতে কেরালা ধরো, এই কেরালার লোকেশন, এরকম জায়গাতে কেরালা আছে। বলছে স্যার কেরালার মধ্যে একটা জায়গা আছে ত্রাভাঙ্কোর, যেটাকে আমরা অনেক সময় ত্রিবাঙ্কুরও বলা হয়, ইংলিশ হচ্ছে ত্রাভাঙ্কোর। দেখো যুদ্ধের ধাপে ধাপে যুদ্ধের পজিশনগুলো বোঝার চেষ্টা করো। ত্রাভাঙ্কোর বলে একটা জায়গা আছে কেরালাতে। এই ত্রাভাঙ্কোরটা এখানকার যে রাজা, ছোট্ট জায়গা, এই ত্রাভাঙ্কোরের যে রাজা, ও অ্যাকচুয়ালি ইংরেজদের পাপেট ছিল, ইংরেজদের পুতুল ছিল, ইংরেজদের মতো কথাবার্তা শুনে চলত। এই ত্রাভাঙ্কোরের রাজা, এই ত্রাভাঙ্কোরের রাজা, ভালো করে শুনবে, এই ত্রাভাঙ্কোরের রাজার সাথে, এই ত্রাভাঙ্কোরের রাজা ছিল হচ্ছে মার্তণ্ড বর্মা। দেখো এই ত্রাভাঙ্কোরের রাজা ছিল মার্তণ্ড বর্মা। এই মার্তণ্ড বর্মার সাথে ওলন্দাজ, দেখো ভারতে যেমন ইংরেজরা ঢুকেছে, ফ্রান্সরা ঢুকেছে, এরকম ভারতবর্ষে ওলন্দাজরাও ঢুকেছে। ঠিক আছে, তো এই মার্তণ্ড বর্মার সাথে ওলন্দাজদের একটা যুদ্ধ হয়েছিল। এদেরকে কেমন করে ইঙ্গ মহীশূর যুদ্ধের সাথে কানেক্ট করছি দেখো, বোঝার চেষ্টা করো। আমি এখন ইংরেজদের কথা ভুলে গেলাম, মহীশূরের কথা ভুলে গেলাম, এখন পড়ছি কেরালার একটা জায়গা ত্রাভাঙ্কোর, ওখানকার রাজা মার্তণ্ড বর্মা, তার সাথে ওলন্দাজদের একটা যুদ্ধ হয়েছে।
ওলন্দাজদের একটা যুদ্ধ হয়েছে, ঠিক আছে। এই যুদ্ধে মার্তেন্ড, এই যুদ্ধটার নাম হচ্ছে কোলাচেনের যুদ্ধ। কোলাচেন, কোলাচেন, কোলাচেনের যুদ্ধ। সিডিএস 2023, সিডিএস 2023 যদি কোশ্চেন পেপার চেক করো, সিডিএস 2023 ফুড এসআই লাস্ট যেটা পিএসসি 2024 সালে আমাদের ফুড এসআই এর পরীক্ষা হলো, শিফট নাম্বার 3, 3 নাম্বার শিফটের কোশ্চেন, কোলাচেনের যুদ্ধ কার সাথে হয়েছিল? তো যাই হোক, কোলাচেনের যুদ্ধ হলো। কোলাচেনের যুদ্ধ কার সাথে হলো? মার্তেন্ড বর্মা ভার্সেস তোমার হচ্ছে ওলন্দাজ যুদ্ধ হলো। এখানে মার্তেন্ড বর্মা মানে ট্রাভাঙ্কোরটা জয়ী হয়ে গেল। কেন জয়ী হলো? এর তো ক্ষমতা ছিল না ওলন্দাজকে হারাবে, পিছন দিক থেকে ইংরেজদের সাপোর্ট আসে, মার্তেন্ড বর্মা যুদ্ধে জিতে গেল। যখনই মার্তেন্ড বর্মা যুদ্ধে জিতে গেল, এরা বলল, এই মানে মার্তেন্ড বর্মা ওলন্দাজকে বলল, তোমার আন্ডারে দুটো দুর্গ আছে, দুর্গ, দুর্গ মানে প্রাসাদ, দুটো প্রাসাদ আছে, দুর্গ আছে। কোথায়? এই যে কেরালারই একটা জায়গা কোচি, দুর্গ দুটোর নাম আমার এখন এক্সাক্ট মনে নাই, এই কেরালার কাছে একটা জায়গা আছে কোচি। বলছে কোচিতে, কোচিতে দুটো দুর্গ আছে, এই দুটো দুর্গ আমরাকে দিয়ে দাও। কে বলল? ট্রাভাঙ্কোরের রাজা যে ছিল সে বলল যে আমাকে দুটো দুর্গ আমাকে দিয়ে দাও। ওর কাছ থেকে কিনে নিল, এর কাছ থেকে ওলন্দাজদের কাছ থেকে কিনে নিল, ঠিক আছে, কিনে নিল। এবার স্যার সবই তো ঠিক আছে, ও যুদ্ধে জিতলো, ও কিনলো, ওদের ব্যাপার। তো এখানে মহীশূর কোথা থেকে আসলো, ইংরেজ কোথা থেকে আসলো? এবার মহীশূরের এন্ট্রি শুরু। বলছে এই যে কেরালার এই পোর্শনটা কিনে তো নিল ওলন্দাজের কাছ থেকে কোচিতে, কিন্তু অ্যাকচুয়ালি কোচির যে জায়গাটা ছিল ওটা মহীশূরে হায়দার আলী আন্ডারে, হায়দার আলী তো মরে গেছে, কোচি মানে টিপু সুলতানের আন্ডারে ছিল। কোচি জায়গাটা, কোচিতে ওলন্দাজরা বিজনেস করছে, দখল করে আছে, ঠিক আছে, কিন্তু কোচি জায়গাটা ছিল মহীশূর সাম্রাজ্যের আন্ডারে। এবার যখনই মহীশূর থেকে মানে ওই, এবার দেখো, ভাবো ব্যাপারটা বোঝো, এটা হচ্ছে গিয়ে ধরে নাও, সাপোজ ধরো, ধরো এটা ধরলাম কোচি আর এটা ধরো ত্রাভাঙ্কোর। এদের স্যার এই কোচিটা হচ্ছে মহীশূর সাম্রাজ্যের আন্ডারে, এটা ত্রাভাঙ্কোর। বলছে এর সাথে তো এর সবসময় ঝামেলা, ত্রাভাঙ্কোরের সাথে হায়দার আলী, এই তোমার হচ্ছে মহীশূরের সবসময় ঝামেলা। এবার যদি ত্রাভাঙ্কোর এর আন্ডারের কোনো জায়গা কিনে নেয়, ওর তো মাথা খারাপ হবে, বুঝতে পারলে? মহীশূরের সাথে তো ত্রাভাঙ্কোরের ঝামেলা, ত্রাভাঙ্কোর মহীশূরের আন্ডারের একটা জায়গা ওলন্দাজের কাছ থেকে কিনে নিয়েছে, তাহলে মহীশূরের টিপু সুলতানের তো মাথা খারাপ হবে, মাথা খারাপ হয়ে গেল। বলছে যে না, জায়গা দেওয়া যাবে না, আমার আন্ডারে জায়গা আমার শত্রুকে বিক্রি করে দিল, আমাকে না জানিয়ে মানা যাবে না। তো যখনই মানা গেল না, এটা ইচ্ছা করিয়ে ব্রিটিশরা করাচ্ছিল, কাকে দিয়ে? এই যে ত্রাভাঙ্কোরের রাজাকে দিয়ে, কর, জানে যে করলেই ওরা আক্রমণ করবে, আক্রমণ করলে আমরা জায়গা পেয়ে যাবো যুদ্ধ করার। যখনই এই ঘটনাটা ঘটলো, টিপু সুলতান আক্রমণ করলো হচ্ছে গিয়ে এর ওপরে, ত্রাভাঙ্কোরের ওপরে। যখনই ত্রাভাঙ্কোরের ওপরে আক্রমণ করলো, ব্রিটিশরা যুদ্ধে ঝাঁপিয়ে শুরু হয়ে গেল তৃতীয় ইঙ্গ মহীশূর, 1790 থেকে 92 সাল, 1790 থেকে 92 সাল। বোঝা গেল? ক্লিয়ার হলো? টোটাল সিচুয়েশন, যুদ্ধ হলো। তাহলে 90 থেকে 92 সাল যুদ্ধ হলো। এই যুদ্ধে যে চুক্তি দিয়ে মীমাংসা হলো সেটা হচ্ছে শ্রীরাঙ্গাপত্তনমের চুক্তি, খুব ইম্পর্টেন্ট। শ্রীরাঙ্গাপত্তনমের চুক্তি, যদি এই এখান থেকে সব থেকে বেশি কোনো কোশ্চেন এসে থাকে, এই কোশ্চেনটা এসছে, শ্রীরাঙ্গাপত্তনমের চুক্তি কত সাল? 1792 সাল, 1792, 1792 সালে শ্রীরাঙ্গাপত্তনমের চুক্তি হয়। এই চুক্তিতে কি কি বলা হয়েছিল, যা যা বলছি স্যার এই চুক্তিতে ভালো করে বুঝবে। তাহলে এখন যে চুক্তিটা হবে, কার কার মধ্যে হবে নিজে থেকে ভাবো তো। এক সাইডে থাকবে মহীশূর, একদিকে থাকবে ইংরেজ, মারাঠা আর হায়দ্রাবাদ, ওরা তিন দিকে, তো ওরা তিনজন তো একসাথে ছিল। তাহলে এই যে চুক্তিটা হলো শ্রীরাঙ্গাপত্তনমের চুক্তি, ট্রিটি, তো এই চুক্তিটা কার কার মধ্যে হলো? একদিকে হায়দ্রাবাদ, মহীশূর সাম্রাজ্য, এই তোমার হচ্ছে মারাঠা সাম্রাজ্য, আর হচ্ছে গিয়ে ইংলিশ, অপোজিট দিকে ছিল মহীশূর সাম্রাজ্য। এদের মধ্যে হলো শ্রীরাঙ্গাপত্তনমের চুক্তি। পরীক্ষায় একবার কোশ্চেন দিয়েছে যে শ্রীরাঙ্গাপত্তনমের চুক্তিতে কাদের কোনো ইন্টারেস্ট ছিল না, মানে এই চুক্তিতে কোন রাজ্যের কোনো ইন্টারেস্ট ছিল না, তার মানে এদের প্রত্যেকের ইন্টারেস্ট ছিল। এই তিনটা অপশনে ছিল, আর একটা ভুংভাং অপশন ছিল, বুঝতে পারছে? প্রত্যেকটা জায়গা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। তাহলে এটা গেল শ্রীরাঙ্গাপত্তনমের চুক্তি। চুক্তিতে কি বলা হলো? চুক্তিতে মহীশূর সাম্রাজ্যের প্রায় অর্ধেকের বেশি জায়গা ইংরেজরা নিয়ে নিল, যেহেতু মহীশূর হেরে গেছে যুদ্ধে, অর্ধেকের বেশি জায়গা নিয়ে নিল। টিপু সুলতানের ছেলেকে বন্ধক হিসাবে, বন্ধক, যুদ্ধে হেরে গেছে, বন্ধক করে, বন্ধক হিসাবে নিয়ে গিয়ে কলকাতার জেলে পাঠিয়ে দিল। এটাও একবার কোশ্চেন দিয়েছিল
যে টিপু সুলতানের ছেলেকে এই শ্রীরঙ্গপত্তনমের চুক্তি অনুযায়ী কোন জেলে পাঠানো হয়, কোথায় পাঠিয়ে দেওয়া হয়? কলকাতায়। কলকাতা জেলে পাঠিয়ে দিল শ্রীরঙ্গপত্তনের চুক্তিতে। 3 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিল, 3 কোটি টাকা। বুঝতে পারছো? 1792 1792 সালে 3 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। বুঝতে পারছো স্যার? 3 কোটি টাকা। এখন 3 কোটি টাকা পেলেই তোমার 7 পুরুষ বসে খাবে। হ্যাঁ হ্যাঁ, নাম দরকার নেই, আমাদের ইতিহাসে গুরুত্ব নাই কোনো। ঠিক আছে, তো ওর ছেলেকে জেলে পাঠিয়ে দিয়েছে, 3 কোটি টাকা ক্ষতিপূরণ, অর্ধেক মহীশূর সাম্রাজ্য দখল, মানে একদম মাজা ভেঙে দিয়েছে। মেরুদণ্ড মহীশূর সাম্রাজ্যের এই শ্রীরঙ্গপত্তনমের চুক্তি দিয়েই মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তারপরেও, এটা তো চুক্তি হয়ে গেল, তারপরেও টিপু সুলতান চেষ্টা করেছিল যে না, আমি যুদ্ধে এত বড় অপমান নিয়ে থাকবো না, যদি মরতে হয় যুদ্ধক্ষেত্রেই মরবো। তারপরেও টিপু সুলতান 1799 সালে লাস্টবার চেষ্টা করলো মহীশূর সাম্রাজ্যকে বাঁচানোর, 1799 সালে। এবং এটাই হচ্ছে গিয়ে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। এবং এই যুদ্ধ চলাকালীনই যুদ্ধক্ষেত্রে টিপু সুলতান মারা গেল। যুদ্ধ করতে করতেই মারা গেছিল। পালানোর অনেক সুযোগ পেয়েছিল, বলে না পালাবো না, যুদ্ধ করতে আমি যুদ্ধতেই মারা যাবো, তাও বলো এই অপমান নিয়ে বাঁচতে পারবো না। তো যুদ্ধক্ষেত্রে 1799 সালে টিপু সুলতান মারা গেল। তো যখন আচ্ছা তৃতীয় এই যে শ্রীরঙ্গপত্তনমের চুক্তি যখন হলো টিপু সুলতানের সাথে, অপোজিটে কে ছিল? কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। পরীক্ষায় দেয় শ্রীরঙ্গপত্তনমের চুক্তি বা তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে তোমার হচ্ছে ব্রিটিশদের পক্ষে কে লড়াই করেছিল? কর্নওয়ালিস। আর চতুর্থ যখন ইঙ্গ মহীশূর যুদ্ধ হলো, একদম ফাইনালি যখন টিপু সুলতান মারা গেল, তখন ছিল লর্ড ওয়েলেসলি। ওয়েলেসলি ছিল। ঠিক আছে, এই গেল 4টা ইঙ্গ মহীশূর যুদ্ধ। আরও কিছু টিপু সুলতান নিয়ে কথা আছে। টিপু সুলতান ছোট 2-1টা কথা আছে, বলেই নিয়ে 1-2 মিনিট লাগবে। টিপু সুলতানকে তোমার হচ্ছে কি বলবো, টিপু সুলতানকে অ্যাস্ট্রোনমি মানে মহাকাশ বিজ্ঞানের পায়োনারও বলা হয়। মাথায় রাখবে, মহাকাশ বিজ্ঞানের পায়োনার। মহীশূর সাম্রাজ্যের সিংহ বলা হয়, লায়ন অফ মহীশূর সাম্রাজ্য ডিনাস্টি। তো এগুলো ছোট ছোট জিনিস মাথায় রাখবে। বারবার বলছি, যখন রেকর্ডিংটা দেখবে বাড়িতে নোট ডাউন করবে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন, সবগুলো ম্যাটেরিয়ালে নাই, ম্যাটেরিয়ালেই নোট ডাউন করে নিবে যেগুলো নাই। মহীশূর সাম্রাজ্যের লায়ন বলা হয়, তাকে মহাকাশ বিজ্ঞানের তোমার হচ্ছে গিয়ে পায়োনার বলা হয়, অগ্রদূত বলা হয়। টিপু সুলতান ট্রি অফ লিবার্টি, ট্রি অফ লিবার্টি, ট্রি অফ লিবার্টি প্রতিষ্ঠা করেছিল কোথায়? শ্রীরঙ্গপত্তনমে। ফ্রান্সদেরকে সম্মান জানানোর জন্য, ফ্রান্সদের উদ্দেশ্যে, ফ্রান্সদেরকে ডিভোট করার জন্য একটা ট্রি অফ লিবার্টি প্রতিষ্ঠা করেছিল কোথায়? তোমার হচ্ছে গিয়ে শ্রীরঙ্গপত্তনমে। এই শ্রীরঙ্গপত্তনমকে টিপু সুলতান নিজের রাজধানী ঘোষণা করেছিল। ঠিক আছে, এই জিনিসগুলো লেখা আছে এখানে, দেখে নাও। যুদ্ধগুলো লেখা আছে ছোট ছোট, বেশি ডিটেলসে লেখা নাই, হালকা হালকা করে লেখা আছে। এই এই কি হচ্ছে, ট্রি অফ লিবার্টি প্রতিষ্ঠা করেন টিপু সুলতান শ্রীরঙ্গপত্তনমে। জ্যাকোবিয়ান ক্লাবের মেম্বার ছিল, রাজধানী ছিল টিপু সুলতানের ট্রি অফ লিবার্টি। ঠিক আছে, পরের দিন এখান থেকে শুরু করবো ইতিহাস আবার। এই পর্যন্তই থাক। হ্যাঁ যাও, বায়োলজি বের করো।